আজকের ভিডিও উড়িষ্যার এমন এক ঘটনা নিয়ে যেই ঘটনা 2018 সালে সবাইকে অবাক করে দিয়েছিল। এই ঘটনায় একজনকে হত্যা করার জন্য এমন এক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যা ভারতবর্ষের লোকেরা আগে কখনো দেখেনি। এই ঘটনা একসময় ইন্টারন্যাশনাল নিউজের হেডলাইন্স হয়ে দাঁড়িয়েছিল। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। উড়িষ্যার বোলাঙ্গীর ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জায়গা পাটনাগড়ে 5 জনের একটা পরিবার বসবাস করত। পরিবারে ছিল রবীন্দ্র কুমার সাহু, ওনার স্ত্রী সংযুক্তা সাহু, ওনার মা জেমামণি সাহু আর ওনার 2 সন্তান, একটি মেয়ে আর একটি ছেলে সৌম্যশেখর সাহু। 5 জনের এই শিক্ষিত পরিবার 2 বছর আগেই নিজের নতুন বাড়ি বানিয়ে পাটনাগড়ে ব্রহ্মপুর এলাকায় শিফট হয়েছিল। রবীন্দ্র সাহু পাটনাগড়ে জওয়াহরলাল কলেজে জুওলজির লেকচারার ছিলেন, আর ওনার স্ত্রী সংযুক্তা সাহু জ্যোতি বিকাশ কলেজে প্রিন্সিপাল ছিলেন। ওনার ছেলে সৌম্যশেখর সাহু ব্যাঙ্গালোরে একটা জাপানিজ কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিল, আর ওনাদের ছোট মেয়ে কাজাকিস্তানে নিজের পড়াশোনা করছিল। 5 জনের এই পরিবারে টাকা পয়সারও কোনো অভাব ছিল না। ফেব্রুয়ারি 2018 সালে সৌম্যশেখর সাহুর বিয়ে ঠিক হয় রিমা রানী সাহুর সাথে। 18 ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়, আর 20 ফেব্রুয়ারি তারা নিজের বাড়িতে বিয়ের রিসেপশন পার্টি আয়োজন করে। 21 ফেব্রুয়ারি রিসেপশন পার্টির পরের দিন সব আত্মীয় স্বজন ফিরে যায়, আর বাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। পরের দিন মানে 22 ফেব্রুয়ারি রবীন্দ্র সাহু নিজের মেয়েকে নিয়ে কাজাকিস্তানের ফ্লাইটে তুলতে দিল্লি চলে যায়। এবার বাড়িতে থেকে গেছিল শুধু 4 জন: সৌম্যশেখর সাহু, তার নতুন বউ রিমা সাহু, সৌম্যশেখরের মা সংযুক্তা সাহু আর সৌম্যশেখরের দিদা জেমামণি সাহু। পরের দিন সকালে মানে 23 ফেব্রুয়ারি সংযুক্তা সাহু রোজকার মতো নিজের কলেজ চলে যায়। এবার বাড়িতে থেকে যায় শুধু 3 জন। বাড়ির নতুন বউ রিমা রান্নাঘরে চলে যায় রান্না করতে। প্রায় 12:45 নাগাদ কেউ বাড়ির কলিং বেল বাজায়। সৌম্যশেখর বাড়ির দরজা খুলে দেখে বাইরে হাতে একটা বড় পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী লোক। জিজ্ঞাসা করাতে সে বলে সে স্কাই কিং কোরিয়ার কোম্পানির থেকে পার্সেল ডেলিভার করতে এসেছে। পার্সেলটা সৌম্যশেখরের নামে ছিল, আর পার্সেলটা পাঠিয়েছিল রায়পুর থেকে এসকে সিনহা নামের একজন। সৌম্য পার্সেলটা রিসিভ করে কিচেনে রিমাকে দেখাতে নিয়ে আসে, কিন্তু সৌম্য বুঝতে পারছিল না যে এই পার্সেলটা তাকে কে পাঠিয়েছে, কারণ সে রায়পুরে কোনো এসকে সিনহা নামের লোককে চিনত না। তারপর সৌম্য লক্ষ্য করে দেখে পার্সেলের স্লিপে এটা একটা গিফট বলে লেখা আছে। অনেক সময় এরকম হয় যে কারোর কোনো অনুষ্ঠানে কেউ না যেতে পারলে কোরিয়ারের মাধ্যমে গিফট পাঠিয়ে দেয়। তাই সৌম্য আর রিমা মনে করে যে কেউ বিয়েতে আসতে পারেনি বলে গিফট পাঠিয়ে দিয়েছে। গিফটের কথা শুনে সৌম্যর দিদা জেমামণিও রান্নাঘরে চলে আসে গিফট দেখতে। সৌম্য রিমা আর জেমামণির সামনেই রান্নাঘরেই পার্সেলটা খোলা শুরু করে। পার্সেলের বক্সটা খুলতেই ভেতরে আরেকটা সবুজ রঙের গিফট র্যাপ করা বক্স দেখা যায়। সেই বক্স থেকে একটা সাদা রঙের সুতো বাইরে ঝুলছিল। এবার সৌম্য সেই বক্সটাকেও খোলা শুরু করে, কিন্তু খোলার আগে সৌম্য বক্সের বাইরে ঝুলে থাকা সুতোটা ধরে টান দিতেই একটা বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটা এত তীব্র ছিল যে রান্নাঘরের জানলা দরজা ভেঙে পড়ে যায়, এমনকি রান্নাঘরের দেওয়ালেও ফাটন ধরে যায়,
রান্নাঘরের ছাদের প্লাস্টারও খুলে মাটিতে পড়ে যায়, আর এরা তিনজনও নিজের জায়গা থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। জেমামণি আর সৌম্য নিজের জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু রিমা রক্তাক্ত অবস্থায় কোনোভাবে নিজেকে টানতে টানতে বেডরুম অবধি নিয়ে যায়। সেখান থেকে সে নিজের ফোন দিয়ে নিজের শাশুড়ি সঞ্যুক্তা সাহুকে ফোন করে, কিন্তু কিছু বলার আগেই রিমাও নিজের জ্ঞান হারিয়ে ফেলে। বিস্ফোরণের এত জোর আওয়াজ শুনে প্রতিবেশীরাও এদের বাড়ির দিকে ছুটে আসে। তাদের ধারণা ছিল নিশ্চয়ই এদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে। তারা সোজা রান্নাঘরের দিকে ছুটে যায়। রান্নাঘরে সব কিছু তন্নছন্ন অবস্থায় পড়েছিল, কিন্তু গ্যাস সিলিন্ডার নিজের জায়গায় ঠিকভাবেই ছিল। তাই তারাও বুঝতে পারে না যে এখানে আসলে কি হয়েছে। তারা পুলিশ, অ্যাম্বুলেন্স আর সৌম্যর বাড়ির লোকেদের ফোন করে বিস্ফোরণের ঘটনাটা জানায়। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে জেমামণি, সৌম্য আর রিমাকে বলাঙ্গীর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মাঝ রাস্তায় 85 বছরের জেমামণি সাহু জীবনের লড়াই হেরে যায়। হাসপাতালে পৌঁছালে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে দেয়। সৌম্য আর রিমাকে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাদের ভিএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। সঙ্গে সঙ্গে সৌম্য আর রিমাকে নিয়ে ভিএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়, কিন্তু সেখানে ডাক্তাররা সৌম্যকেও মৃত ঘোষণা করে দেয় আর রিমাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। কটকে নিয়ে গিয়ে রিমাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। বিস্ফোরণের কারণে 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়ে গেছিল, কারণ মৃত 2 জন সৌম্য আর তার দিদা জেমামণি বিস্ফোরণের সময় পার্সেলের কাছেই দাঁড়িয়েছিল, তাই তাদের শরীর 90% পুড়ে গেছিল। কিন্তু রিমা যে পার্সেল থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল তার শরীর পুড়েছিল 40%, আর সে এখনও হাসপাতালে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। যেই ঘরে 2 দিন আগে এত খুশির পরিবেশ ছিল, সেই ঘরে আজ দুটো লাশ শুয়েছিল, আর ঘরের নতুন বউ মাত্র 5 দিনের মধ্যেই বিধবা হয়ে গেছিল। ওদিকে বিস্ফোরণের খবর পেয়ে পাটনাগড় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রথমে পুলিশেরও অনুমান হয় যে বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই হয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডার যাচাই করার পর পুলিশও কনফিউজ হয়ে যায়। এরপর ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। যেহেতু বম্ব ডিসপোজাল স্কোয়াড এই সব বিষয়ে এক্সপার্ট হয়, তারা রান্নাঘরে ঢুকেই বুঝে যায় যে এই বিস্ফোরণ কোনো বোম ফাটার কারণেই হয়েছে। এরপর ফরেন্সিক এক্সপার্টদের ডেকে সেখান থেকে বোমের নমুনা সংগ্রহ করা হয়। এবার পুলিশ এটা বুঝে গেছিল যে বিস্ফোরণের কারণ ছিল একটা বোম, কিন্তু তারা এটা কিছুতেই বুঝতে পারছিল না যে এই বোমটা রান্নাঘরে এলো কোথা থেকে। তাই পুলিশ বাড়ির বাকি লোকেদের আর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু এই বিষয়ে কেউ কিছুই বলতে পারে না। যেই 3 জন এই বিষয়ে কিছু জানাতে পারত, তাদের মধ্যে 2 জন আগেই মারা গেছিল, আর একজন কিছু বলার মতন পরিস্থিতিতে ছিল না। তাই পুলিশ রিমার সুস্থ হওয়ার অপেক্ষা করতে থাকে। প্রায় 1 সপ্তাহ পর রিমা একটু সুস্থ হয়। এবার পুলিশ রিমার স্টেটমেন্ট রেকর্ড করে। স্টেটমেন্টে পুলিশ জানতে পারে যে বিস্ফোরণ স্কাই কিং কোরিয়ারের মাধ্যমে আসা একটা পার্সেলে হয়েছিল, আর সেই পার্সেলটা পাঠানো হয়েছিল রায়পুর থেকে। কিছুক্ষণের মধ্যেই এই খবর মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে। যারাও এই খবর শোনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ কাউকে খুন করার এটা একটা অসাধারণ পদ্ধতি ছিল। লোকেরা কোনোদিন কল্পনাও করেনি যে এইভাবে কারোর বাড়িতে কোরিয়ারের সাহায্যে পার্সেল পাঠিয়ে কাউকে
খুনও করা যেতে পারে। এদিকে সারা দেশের মিডিয়া এই খবরটা দেখানো শুরু করে। খবরে সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র সেই লোকটার নাম ছাড়া যে এই পার্সেলটা রায়পুর থেকে পাঠিয়েছিল। নিউজ চ্যানেলগুলোতে সেই লোকটার নাম আর.কে. শর্মা বলা হচ্ছিল, কিন্তু আসলে সেই লোকটার নাম ছিল এস.কে. সিনহা। মিডিয়া এই ভুল ইনফরমেশন কোথা থেকে পেল তা কেউ জানে না, কিন্তু এই ভুল ইনফরমেশনের জন্যেই পুলিশ এই কেসটার একটা গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছিল। আর সেই ক্লুটা কী ছিল তা আমি আপনাদের ভিডিওতে আগে জানাবো। এদিকে পুলিশ পার্সেলের খোঁজে উড়িষ্যাতে স্কাই কিং কোরিয়ারের ব্রাঞ্চ অফিসে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে যে পার্সেলটা 18 ফেব্রুয়ারি 2018 বুক করা হয়েছিল, আর পার্সেলের মোট ওজন ছিল 2 কেজি 100 গ্রাম। পুলিশ পার্সেল পাঠাতে আসা লোকের নাম আর অ্যাড্রেস নিয়ে তাকে খোঁজা শুরু করে, কিন্তু সেই নাম আর অ্যাড্রেস দুটোই ভুল ছিল। এবার পুলিশ ঠিক করে তারা রায়পুরে সেই স্কাই কিং কোরিয়ারের অফিসে যাবে যেখানে এই পার্সেলটা বুক করা হয়েছিল। পুলিশের ধারণা ছিল সেই অফিসে থাকা সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই সেই লোকটার ছবি ধরা পড়েছে হবে যে এই কোরিয়ারটা বুক করতে এসেছিল। কিন্তু রায়পুর স্কাই কিং কোরিয়ার অফিসে গিয়ে পুলিশ দেখে যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই সেখান থেকেও পুলিশকে খালি হাতেই ফিরতে হয়। এর কিছুদিন পরেই পুলিশ আরেকটা সূত্র পায়। উড়িষ্যা পুলিশের সাইবার সেল খবর দেয় যে এই পার্সেলটাকে উড়িষ্যার কালাহান্ডি ডিস্ট্রিক্টের একটা প্রাইভেট কম্পিউটার থেকে 2 বার অনলাইন ট্র্যাক করার চেষ্টা করা হয়েছিল। এই খবর উড়িষ্যা পুলিশের মনে একটা আশার আলো ফুটিয়ে তোলে। তারা অনুমান করে নিশ্চয়ই সেই পার্সেলটা যে পাঠিয়েছিল সেই অনলাইন ট্র্যাক করে জানতে চাইছিল যে তার বোমটা এখন কোথায় আছে। কিন্তু পুলিশ যখন প্রাইভেট কম্পিউটারটা ট্র্যাক করে কালাহান্ডি ডিস্ট্রিক্টে যায়, তারা দেখে স্কাই কিং কোরিয়ারেরই একটা এমপ্লয়ি সেই কম্পিউটারটা দিয়ে 2 বার সেই পার্সেলটা ট্র্যাক করার চেষ্টা করেছিল। তাই পুলিশকে আবার হতাশ হয়ে ফিরতে হয়। কিছুদিন পর নানান লোকেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আবার একটা ক্লু পায়। পুলিশ জানতে পারে যে কিছুদিন আগে সৌম্যর কাছে একটা ফোন এসেছিল। সেই ফোনে কেউ সৌম্যকে হুমকি দিয়েছিল। আসলে সৌম্য আর রিমার এঙ্গেজমেন্ট 1 বছর আগেই হয়ে গেছিল। এঙ্গেজমেন্টের পর তারা প্রায় ফোনে কথা বলতো। সেইভাবেই একদিন ফোনে কথা বলার সময় সৌম্যর ফোনে আরেকটা ফোন আসে। সৌম্য রিমাকে হোল্ডে রেখে সেই ফোনটা তোলে। ফোনে একটা ছেলে সৌম্যকে হুমকি দেয় যেন সে রিমাকে বিয়ে না করে, না হলে পরিণাম খারাপ হবে। সৌম্য এই কথা রিমাকেও জানায়, কিন্তু রিমা বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। এরপর সৌম্যর কাছে এই ধরনের আর কোনো ফোন আসে না, তাই তারাও ফোনের কথা পুরোপুরি ভুলে যায়। আর তারপরে এদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর পুলিশ সেই নাম্বারটা ট্রেস করে যেই নাম্বার দিয়ে সৌম্যকে হুমকি দেওয়া হয়েছিল। ফোন নাম্বার ট্রেস করে পুলিশ পৌঁছে যায় একটা ছেলের কাছে। পুলিশ তাকে তুলে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করাতে জানা যায় সে রিমাকে একতরফা ভালোবাসত, তাই তার বিয়ের কথা শুনে বিয়ে ভাঙানোর জন্য সে এই কলটা করেছিল। পুলিশ আরও কড়াভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতেও সে ফোন করার কথা স্বীকার করে, কিন্তু পার্সেল পাঠানোর কথা সে কিছুতেই মানে না। এরপর কোর্টের অনুমতি নিয়ে পুলিশ ছেলেটার লাই ডিটেক্টর টেস্ট করায়, কিন্তু সেই টেস্টে সে পাস হয়ে যায়। এবার পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কোনো উপায় না পেয়ে পুলিশ এবার তদন্তের দিশা ঘুরিয়ে দেখার চেষ্টা করে।
তারা ঠিক করে এবার কেসটাকে কন্ট্রাক্ট কিলিংয়ের অ্যাঙ্গেল দিয়ে দেখতে হবে, কারণ যেই প্রফেশনালভাবে একটা কোরিয়ারের মাধ্যমে কোনো প্রমাণ না রেখে একটা বোম পাঠানো হলো, তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আর কোনো প্রফেশনাল ছাড়া এই ধরনের বোম বানানো সম্ভব না। এই অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করার সত্ত্বেও পুলিশ খুনির কোনো সন্ধান পায় না। এছাড়া আরও অন্যান্যভাবে নানান অ্যাঙ্গেল দিয়ে পুলিশ নিজের তদন্ত চালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। গত 1 মাস ধরে প্রায় 25 জন পুলিশ অফিসার 100 জনেরও বেশি লোকেদের জিজ্ঞাসাবাদ করেছিল। পুলিশ সৌম্যর পরিবার, রিমার পরিবার, তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অফিসের লোকজন, কোরিয়ার কোম্পানির কর্মচারী, তাদের ডেলিভারি ম্যান, কাউকেই বাদ দেয়নি। কিন্তু তাতেও পুলিশ কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না। পুলিশ রিমা আর সৌম্যর গত 1 বছরের কল রেকর্ডস আর ল্যাপটপ খুঁটিয়ে দেখে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। এদিকে রিমার চিকিৎসা এখনও হাসপাতালে চলছিল। তার চেহারা ঠিক করার জন্য ডাক্তাররা তার প্লাস্টিক সার্জারিও করেছিল। বিস্ফোরণের ঘটনার 3 সপ্তাহ পরও রিমাকে এটা জানানো হয়নি যে তার স্বামী সৌম্য এখন আর এই পৃথিবীতে নেই, যাতে এই অসুস্থ অবস্থায় সে মানসিকভাবে না ভেঙে পড়ে। কিন্তু ঘটনার 25 দিন পর হাসপাতালে রিমা একটা পুরনো খবরের কাগজে এই মর্মান্তিক খবরটা পড়ে ফেলে। এই খবর পড়ার পর রিমা পাগলের মতন চিৎকার করে কাঁদতে থাকে। তার সাথে তার পরিবারের লোকেরাও কেঁদে ফেলে। বলা হয় রিমা 5 ঘন্টা ধরে সমানে কাঁদতে থাকে, আর শেষ অবধি অজ্ঞান হয়ে যাওয়াতে তার কান্না বন্ধ হয়। তার এই কান্নার ভিডিও তার এক আত্মীয় ইন্টারনেটে ছেড়ে দেয়, আর এই ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়াতে পুলিশের ওপরে চাপ বাড়তে থাকে। সাধারণ মানুষ থেকে মিডিয়া অবধি সবাই পুলিশের দিকে আঙুল তোলা শুরু করে, কারণ প্রায় 1 মাস কেটে যাওয়ার পরও পুলিশের হাতে কোনো ক্লু ছিল না। এই কেস নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের রাগ আর মিডিয়ার নিরন্তর চাপ দেখে তখনকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক 23শে মার্চ 2018 এই কেসটা লোকাল পুলিশ থেকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করে দেয়। কেসটা হাতে পেয়ে ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে পড়ে। তারাও আগের সব সাসপেক্টদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারাও কোনো সূত্র খুঁজে পায় না। ক্রাইম ব্রাঞ্চ রায়পুরে স্কাই কিং কোরিয়ারের অফিসেও যায়। তারা অফিসের আশেপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্কাই কিং কোরিয়ারের স্টাফদের দেখায়, কিন্তু কোনো ফুটেজ দেখে তারা পার্সেল বুক করতে আসা লোকটাকে চিনতে পারে না। পুলিশের মতো ক্রাইম ব্রাঞ্চও নিজের সব চেষ্টায় বিফল হচ্ছিল। তারপরেই হঠাৎ 4 এপ্রিল 2018 বলাঙ্গীর সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে ইংলিশে লেখা একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, যেই লোকটা পার্সেল বুক করেছিল তার নাম এসকে সিনহা ছিল, আর কে শর্মা নয়। আর এই পুরো ঘটনাটা টাকা পয়সা, সম্পত্তি অধিকার আর বেইমানির কারণে হয়েছে। এবার ক্রাইম ব্রাঞ্চ এই অ্যাঙ্গেল দিয়েও তদন্ত চালায়, কিন্তু বেশ কিছুদিন তদন্ত করার পরও কোনো লাভ হয় না। তারা কোনো সূত্রই খুঁজে পায় না। এদিকে বলাঙ্গীর এসপিকে পাঠানো চিঠির একটা ডিজিটাল কপি ক্রাইম ব্রাঞ্চের চিফ অরুণ বোথরাকেও পাঠানো হয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ কেস হাতে পাওয়ার পর থেকে এখন অবধি কোনো সূত্র জোগাড় করতে পারেনি। তাই অরুণ বোথরা এই চিঠিতেই কোনো সূত্র খোঁজার চেষ্টা করতে থাকে। উনি প্রায় 100 বারেরও বেশি এই চিঠিটা পড়েন, আর তারপর একটা জিনিস পড়ে ওনার খটকা লাগে। চিঠিতে লেখা ছিল যে লোকটা পার্সেল পাঠিয়েছে তার নাম এসকে সিনহা,
কিন্তু সে এই নামটা জানল কি করে? কারণ মিডিয়াতে তো তার নাম R.K. শর্মা বলা হচ্ছিল। একমাত্র পুলিশ ছাড়া আর কেউ জানত না যে কোরিয়ারের স্লিপে S.K. সিনহা নাম লেখা আছে। এর মানে পরিষ্কার ছিল যে এই লেটারটা পাঠিয়েছে সেই ওই পার্সেলটাও পাঠিয়েছিল, আর সেই হচ্ছে আসল খুনি। ক্রাইম ব্রাঞ্চ সঙ্গে সঙ্গে চিঠিটা ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়ে দেয়, যাতে চিঠির থেকে লোকটার ফিঙ্গারপ্রিন্ট বের করা যায়। ফরেন্সিক টিম চিঠির থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টগুলো এত খারাপ অবস্থায় ছিল যে তা নিয়ে কোনো লাভ হতো না। চিঠির এনভেলপে লাগানো স্ট্যাম্পের থেকেও সেই লোকটার ডিএনএ স্যাম্পল নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তাও সম্ভব হয়ে ওঠে না। স্ট্যাম্পের পেছনে কোনো ডিএনএ পাওয়া যায় না। এদিকে 12 এপ্রিল 2018 রিমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার 1.5 মাস পরেও খুনি এখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিল, আর ক্রাইম ব্রাঞ্চ তার আশেপাশেও পৌঁছাতে পারছিল না। এমনকি ক্রাইম ব্রাঞ্চ সেই গোপন চিঠিটার কথাও সৌম্যর পরিবারে কাউকে না জানিয়ে নিজেই গোপনে তদন্ত করে যাচ্ছিল। কিন্তু শেষ অবধি যখন তারা কোনো ক্লু পায় না, তখন বাধ্য হয়ে তারা এই আশায় চিঠিটা পরিবারের লোকেদের দেখায়, যদি তারা এই চিঠি দেখে কারোর ওপরে কোনো সন্দেহ করতে পারে। সৌম্যর বাবা আর রিমাও চিঠিটা দেখে কারোর ওপরে কোনো সন্দেহ করে না। সৌম্যর বাবা এটাও বলে যে আমাদের পরিবারে প্রপার্টি বা টাকা পয়সা নিয়ে কোনো ডিসপিউট নেই। কিন্তু সৌম্যর মা যখন কয়েকবার এই চিঠিটা পড়ে, চিঠির একটা লাইন ওনার একটু সন্দেহজনক লাগে, আর লাইনটা ছিল আন্ডারটেকিং দ্য প্রজেক্ট। সৌম্যর মা ক্রাইম ব্রাঞ্চকে জানায় যে ওনার কলেজে একটা টিচার আছে যার নাম পুঞ্জিলাল মেহের, যিনি ইংলিশ পড়ান, আর উনি কথায় কথায় একটা লাইন কমপ্লিটিং দ্য প্রজেক্ট খুব ব্যবহার করেন। আর এই লাইনটা পড়ে আমার ঠিক একই রকম মনে হচ্ছে, কারণ সাধারণত এই ধরনের কথা লোকেরা ব্যবহার করে না। তাই আমার সন্দেহ যে এই লেটারটা উনিও লিখতে পারেন। তাতে ক্রাইম ব্রাঞ্চ ওনাকে জিজ্ঞাসা করে যে পুঞ্জিলাল মেহেরের এই চিঠি লেখার কি কারণ থাকতে পারে। তাতে সংযুক্তা বলেন, কলেজের প্রিন্সিপালের পোস্টটা নিয়ে ওনার আর পুঞ্জিলাল মেহেরের অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, আর উনি পুঞ্জিলাল মেহেরের নাম আগে পুলিশকেও জানিয়েছিল। আসলে বিস্ফোরণের পরেই সংযুক্তা সাহু পুলিশকে পুঞ্জিলাল মেহেরের নাম বলেছিল, আর পুলিশ পুঞ্জিলাল মেহেরকে জিজ্ঞাসাবাদও করেছিল, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণ পায়নি। পুলিশ ভেবেছিল এই ধরনের কলেজে ক্ষমতা নিয়ে লড়াই ঝগড়া হতেই থাকে, তাই পুলিশ পুঞ্জিলাল মেহেরকে নিয়ে আর কোনো তদন্ত করেনি। কিন্তু এইবার ক্রাইম ব্রাঞ্চের কাছে প্রমাণ হিসেবে সেই চিঠিটা ছিল, তাই ক্রাইম ব্রাঞ্চ পুঞ্জিলাল মেহেরকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে পুঞ্জিলাল কিছুই মানতে রাজি হয় না, কিন্তু পরে ক্রাইম ব্রাঞ্চ যখন নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন পুঞ্জিলাল ক্রাইম ব্রাঞ্চকে একটা গল্প শোনায়। সে বলে একদিন বিকেলে সে বাজার করতে বেরিয়েছিল। রাস্তায় একটা লোক তাকে এই চিঠিটা দিয়ে চিঠিটা এসপি বলাঙ্গীরকে পাঠাতে বলে, আর বলেছিল সে যদি চিঠিটা না পাঠায় তাহলে সে নিজে আর নিজের পরিবারকে বিপদে ফেলবে। কিন্তু পুঞ্জিলালের এই গল্পে ক্রাইম ব্রাঞ্চের বিন্দু মাত্র বিশ্বাস হয় না, আর ক্রাইম ব্রাঞ্চ সোজা পুঞ্জিলালের বাড়ি সার্চ করতে তার বাড়িতে যায়, আর সেখানে ক্রাইম ব্রাঞ্চ অবাক করে দেওয়ার মতো কিছু জিনিস খুঁজে পায়। ক্রাইম ব্রাঞ্চ পুঞ্জিলালের বাড়ির থেকে 9টা চিঠির এনভেলপ পায়, আর এই এনভেলপগুলো ঠিক সেই রকমের এনভেলপ ছিল যাতে করে এসপি বলাঙ্গীরকে চিঠিটা পাঠানো হয়েছিল।
এটা দেখে ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। তারা ভালোভাবে ঘরের ভেতরে আর বাইরে খুঁটিয়ে দেখে আর উদ্ধার করে স্কাই কিং কোরিয়ারের সেই রিসিপ্টটা যা পার্সেলটা বুক করার সময় ইস্যু করা হয়েছিল। এরপর যখন পুঞ্জিলালকে সেই সব জিনিস দেখিয়ে এর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, পুঞ্জিলালের কাছে এর কোনো জবাব ছিল না। তারপর ক্রাইম ব্রাঞ্চ পুঞ্জিলালের ল্যাপটপ আর পেন ড্রাইভ ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্যে গুজরাতের গান্ধীনগর ল্যাবে পাঠিয়ে দেয়। এরপর রায়পুর স্কাই কিং কোরিয়ারের কর্মচারীকে ডেকে পুঞ্জিলালকে দেখানো হয়। পুঞ্জিলালকে দেখেই কর্মচারী তাকে চিনে ফেলে। সে বলে এই লোকটাই সেই দিন পার্সেল বুক করতে এসেছিল। এবার পুঞ্জিলাল পুরোপুরি ফেঁসে গেছিল। সে বুঝে গেছিল এবার ক্রাইম ব্রাঞ্চ থেকে কিছু লুকিয়ে কোনো লাভ নেই। তারপর সে পুরো ঘটনাটা ক্রাইম ব্রাঞ্চকে জানায়। আর ঘটনাটা ছিল, পুঞ্জিলাল জ্যোতিনগর কলেজে ইংলিশ টিচার ছিল। 2009 সালে তাকে কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়। সেই সময় সঞ্জুক্তা সাহু বারগড় ডিস্ট্রিক্টের পিএস ডিগ্রি কলেজে পড়াতো, কিন্তু 2014 সালে ওনাকে পুঞ্জিলালের কলেজ জ্যোতিনগর কলেজে হিস্ট্রির লেকচারার হিসেবে পোস্টিং করে দেওয়া হয়। যেহেতু সঞ্জুক্তা পুঞ্জিলালের থেকে সার্ভিসে 13 বছর সিনিয়র ছিল, তাই কলেজে এই কথা উঠতে থাকে যে এবার সঞ্জুক্তাই কলেজের প্রিন্সিপাল হবে। এই কথা যখন পুঞ্জিলাল বুঝতে পারে, সে আলাদা আলাদাভাবে সঞ্জুক্তাকে বদনাম করে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই সফল হয় না। সে 2014 থেকে 2017 অবধি সঞ্জুক্তাকে নানানভাবে বিভ্রান্ত করতে থাকে, কিন্তু শেষ অবধি 25 জানুয়ারি 2017 সালে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সঞ্জুক্তাকে কলেজের প্রিন্সিপাল ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু তাও পুঞ্জিলাল প্রিন্সিপালের চেয়ার ছাড়ে না। কিন্তু কিছুদিন পরেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের চাপে পড়ে তাকে প্রিন্সিপালের চেয়ার সঞ্জুক্তার জন্যে ছেড়ে দিতে হয়। পুঞ্জিলাল জানায়, অনেক ছোট বয়সে তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই সে খুব কষ্টে নিজের জীবন কাটিয়েছে। সে খুব খেটে কষ্ট করে আস্তে আস্তে উন্নতি করে এই কলেজের প্রিন্সিপাল হয়। ওর লক্ষ্য ছিল ও জীবনে আরও সাকসেসফুল হবে, কিন্তু সঞ্জুক্তা সাহু প্রিন্সিপাল হয়ে যাওয়াতে তার ডিমোশন হয়ে যায়। তার মনে হতে থাকে এবার সে আর সেই ধরনের জীবন কাটাতে পারবে না যা সে প্রিন্সিপাল থাকতে কাটাচ্ছিল। প্রিন্সিপাল পোস্ট চলে যাওয়া আর ডিমোশন হয়ে যাওয়াতে সে সঞ্জুক্তাকে ঘৃণা করা শুরু করে। ও সঞ্জুক্তা সাহুর নামে কলেজের দেওয়ালে নানান উল্টোপাল্টা কথা লেখা শুরু করে। এমনকি সে সঞ্জুক্তাকে হুমকিও দেওয়া শুরু করে। সে বলে যদি সঞ্জুক্তা সাহু প্রিন্সিপালের পোস্ট না ছাড়ে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। কলেজের কিছু স্টাফও প্রিন্সিপাল পোস্ট চলে যাওয়ার কারণে পুঞ্জিলালের সাথে ইয়ার্কি করে তাকে রাগানো শুরু করে, যার কারণে পুঞ্জিলাল অপমান আর হিংসে জ্বলে ওঠে। তাই সে ঠিক করে সে সঞ্জুক্তার থেকে এই সব কিছুর প্রতিশোধ নেবে। আর সেই কারণেই পুঞ্জিলাল সঞ্জুক্তা আর তার পুরো পরিবারকে শেষ করার পরিকল্পনা করে। এবার পুঞ্জিলাল নানান ধরনের ক্রাইমের বই পড়ে কোনো প্রমাণ ছাড়া কাউকে কিভাবে খুন করা যেতে পারে তার উপায় খোঁজা শুরু করে। পুঞ্জিলাল অনেক রকমের বলিউড আর হলিউডের ক্রাইম মুভিও দেখে। আর শেষ অবধি 7 মাসের পরিকল্পনার পর পুঞ্জিলাল সঞ্জুক্তার পুরো পরিবারকে পার্সেলে বোম পাঠিয়ে খুন করার সিদ্ধান্ত নেয়। এবার সে সঞ্জুক্তার বাড়িতে কোনো অনুষ্ঠানের অপেক্ষায় বসে থাকে, যাতে সে গিফট হিসেবে কোনো পার্সেল সঞ্জুক্তার বাড়িতে পাঠাতে পারে।
আর কিছুদিন বাদেই সে খবর পায় ফেব্রুয়ারি 2018 সঞ্যুক্তার ছেলে সৌম্যশেখরের বিয়ে ঠিক হয়েছে। তাই পুঞ্জিলাল ঠিক করে সে সৌম্যশেখরের বিয়েতেই পার্সেলটা তার বাড়িতে পাঠাবে, কারণ বিয়েতে এই ধরনের গিফট পার্সেল আসলে কারোর কোনো সন্দেহ হবে না। তারপর পুঞ্জিলাল ইউটিউব আর গুগলের সাহায্যে এই ধরনের বোম বানানোর উপায় খুঁজতে থাকে। এতদিনে সে ক্রাইমের বই আর সিনেমা দেখে এতটাই পাকা অপরাধী হয়ে উঠেছিল যে সে ইউটিউব আর গুগলে বোম বানানোর উপায় খুঁজে সব সার্চ হিস্ট্রি ডিলিট করে দেয়, আর কাউকে নিজের এই পরিকল্পনায় যুক্ত না করে একাই কাজটা করার সিদ্ধান্ত নেয়, কারণ অন্য কাউকে যুক্ত করলে তার মাধ্যমে কথাটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব ছক সাজানোর পর পুঞ্জিলাল বোম বানানো শুরু করে, আর বোম বানানোর জন্যে সে অক্টোবর 2017 দিওয়ালি থেকেই অল্প অল্প করে অনেক বাজি কিনে নিজের কাছে জমাতে থাকে। তারপর সে বাজিগুলো থেকে মশলাগুলো বের করে আলাদা করে নেয়। এবার সেই মশলাগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য একটা ছোট বোম বানিয়ে একটা ফাঁকা মাঠে টেস্ট করে। সেই ছোট বোমটা ঠিক তার অনুমান মতোই কাজ করেছিল। তাই এবার সে বাকি মশলাগুলো দিয়ে একটা 2 কেজির বোম বানায়, আর বোমটাকে একটা পার্সেল বক্সে প্যাক করে তাতে ডেটোনেটর হিসেবে একটা সাদা রঙের সুতো জুড়ে দেয়, যাতে সুতোটা টানলেই বোমটা ফেটে যায়। তারপর সেই পার্সেলটা একটা সবুজ রঙের গিফট পেপার দিয়ে প্যাক করে, যাতে বোমটা একটা গিফটের মতন দেখতে লাগে। তারপর এই গিফটের মতো দেখতে বোমটা আরেকটা বড় পার্সেল বক্সের ভেতরে ভরে সিল করে দেয়। এবার সে ঠিক সময়ে পার্সেলটা পাঠানোর অপেক্ষায় থাকে। আর 15 ফেব্রুয়ারি মানে সৌম্যর বিয়ের ঠিক 3 দিন আগে সে রোজকার মতো কলেজ যায়, যাতে তার ওপরে কারোর কোনো সন্দেহ না হয়। কলেজ শেষ করে সে নিজের বাড়ি যায়, যেখান থেকে সে পার্সেল বোমটা নিয়ে নিজের বাইকে করে কাঁটাবাজি রেলওয়ে স্টেশনে যায়। সেখানে নিজের বাইক দাঁড় করিয়ে সে উঠে যায় রায়পুর যাওয়ার ট্রেনে। ট্রেনে ওঠার আগে সে টিকিটও কাটে না, কারণ টিকিট কাউন্টারের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর সে চাইতো না তার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ুক, যা পরে তার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াতে পারত। ও নিজের মোবাইল ফোনও বাড়িতে রেখে যায়, যাতে ভবিষ্যতে পুলিশ যদি তার লোকেশন ট্রেস করে তাহলে তা রায়পুর না দেখিয়ে পাটনা গাড়ি দেখাবে। প্রায় 2.5 ঘন্টা আর 230 কিলোমিটার পেরিয়ে ট্রেন এসে পৌঁছায় উড়িষ্যার পাশের রাজ্য ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। রায়পুর স্টেশনে নেমে পুঞ্জিলাল একটা রিক্সা করে এগিয়ে যায় ডিটিডিসি কোরিয়ারের অফিসের দিকে। সারা রাস্তা পুঞ্জিলাল নিজের মুখ রুমাল দিয়ে ঢেকে রাখে, যাতে রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরায় তার মুখ না ধরা পড়ে। ডিটিডিসির অফিসে পৌঁছে পুঞ্জিলাল রিক্সাওয়ালাকে কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে সেই পার্সেলটা পাঠিয়ে আসতে বলে, কারণ ডিটিডিসির অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। রিক্সাওয়ালা পার্সেল নিয়ে অফিসে ঢোকে, কিন্তু পার্সেল বুক করার সময় ডিটিডিসির কর্মচারী জিজ্ঞাসা করে যে পার্সেলে কি আছে, কিন্তু এর জবাব রিক্সাওয়ালার কাছে ছিল না। পুঞ্জিলালও অফিসের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। রিক্সাওয়ালাকে থতমত খেতে দেখে পুঞ্জিলাল সোজা অফিসের ভেতরে ঢুকে পার্সেলটা নিয়ে বেরিয়ে আসে। তারপর একটু এগিয়ে গিয়ে পুঞ্জিলাল একটা অটোরিকশা ধরে। রাস্তায় যেতে যেতে পুঞ্জিলালের নজর পড়ে স্কাই কিং কোরিয়ারের অফিসে। পুঞ্জিলাল সেখানেই অটো থেকে নেমে পড়ে। এই স্কাই কিং কোরিয়ারের অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই পুঞ্জিলাল নিজেই অফিসে ঢুকে পড়ে।
এখানেও পার্সেল বুক করার সময় কর্মচারী তাকে জিজ্ঞাসা করে পার্সেলে কি আছে, আর এইবার পুঞ্জিলাল নিজের উত্তর আগের থেকেই ভেবে রেখেছিল। সে বলে পার্সেলে কিছু মিষ্টি আছে, যা একজনের বিয়ের গিফট হিসেবে পাঠানো হচ্ছে। তারপর পুঞ্জিলাল নিজের নাম এসকে সিনহা বলে পাটনাগড়ে সৌম্যশেখরের অ্যাড্রেসে পার্সেলটা বুক করে রিসিপ্ট নিয়ে বেরিয়ে আসে। পুঞ্জিলাল সেই রাত্রেই ট্রেন ধরে রায়পুর থেকে পাটনাগড়ে নিজের বাড়িতে ফিরে আসে। এইদিকে পার্সেলটা নানান হাত নানান গাড়ি বদল হয়ে 20 ফেব্রুয়ারি পাটনাগড়ের স্কাই কিং কোরিয়ারের অফিসে পৌঁছায়। ডেলিভারি ম্যান সেই দিনই পার্সেলটা নিয়ে বিকেলে সৌম্যশেখরের বাড়িতে পার্সেলটা ডেলিভার করতে যায়। কিন্তু সেই দিন সৌম্যর বাড়িতে রিমা আর সৌম্যর রিসেপশন পার্টি চলছিল। বাড়িতে এত ভিড় দেখে ডেলিভারি ম্যান পার্সেলটা নিয়ে ফেরত চলে যায়। ভাবুন, যদি সেই দিন এই পার্সেলটা ডেলিভার করে দেওয়া হতো তাহলে কতজনের প্রাণ যেত। 3 দিন পর ডেলিভারি ম্যান আবার সৌম্যর বাড়িতে সেই পার্সেলটা ডেলিভার করতে আসে, আর এইবার সৌম্য পার্সেলটা রিসিভ করে নেয়। আর তারপর যা হয়েছে তা আপনারা আগেই শুনেছেন। পুঞ্জিলাল জানায় সে সৌম্য আর রিমার রিসেপশন পার্টিতেও গেছিল, যাতে তার উপরে কেউ সন্দেহ না করে। আর শুধু তাই নয়, সৌম্য আর তার দিদার মৃত্যুর পর পুঞ্জিলাল শ্মশানেও যায় সৌম্যর পরিবারের লোকেদের সান্ত্বনা দিতে। পরে যখন সংযুক্তার সন্দেহে পুলিশ পুঞ্জিলালকে জিজ্ঞাসাবাদ করেছিল, সে এই সব কথা অস্বীকার করে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে গেছিল। কিন্তু কেসটা যখন ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করে দেওয়া হয় তখন পুঞ্জিলাল ভয় পেয়ে যায়, আর সেই কারণে পুঞ্জিলাল বোলাঙ্গীর এসপিকে চিঠিটা পাঠিয়ে কেসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল। আর সেখানেই সে সব থেকে বড় ভুল করে ফেলে। সে যদি চিঠিটা না পাঠাতো তাহলে হয়তো সে কোনো দিন ধরা পড়ত না। পুরো ঘটনাটা সামনে আসার পর ক্রাইম ব্রাঞ্চ 24 এপ্রিল 2018 পুঞ্জিলালকে অফিসিয়ালি অ্যারেস্ট করে পাটনাগড়ে তার দেশের বাড়িতে নিয়ে যায়, যেখানে তল্লাশি করে পুলিশ কিছু বাজি আর বাজির মশলা পায়। এই মশলাগুলোর কেমিক্যাল টেস্টিং করা হয়, আর এই মশলা পার্সেল বোমে থাকা মশলার সাথে ম্যাচ করে যায়। এছাড়া ক্রাইম ব্রাঞ্চ সেখান থেকে কিছু কার্টন বক্সও উদ্ধার করে। এই কার্টন বক্সগুলো পুঞ্জিলাল নিজের কলেজ থেকে নিয়ে এসেছিল। পরে যখন সেই কার্টন বক্সগুলো সৌম্যর বাড়িতে পাঠানো পার্সেল বক্সের সাথে ম্যাচ করানো হয়, এই বক্সগুলো পুরোপুরি ম্যাচ করে যায়। এরই মধ্যে পুঞ্জিলালের ল্যাপটপ আর পেন ড্রাইভের ফরেন্সিক রিপোর্টও চলে আসে। ফরেন্সিক টিম পুঞ্জিলালের ল্যাপটপ থেকে অনেকগুলো ডিলিটেড ফাইল রিকভার করেছিল, আর তারই মধ্যে একটা ছিল সেই চিঠির সফট কপি, যেই চিঠিটা পুঞ্জিলাল বোলাঙ্গীর এসপিকে পাঠিয়েছিল। পরে পুলিশ রায়পুরে সেই রিক্সাওয়ালাটাকেও খুঁজে বের করে, যার সাথে পুঞ্জিলাল ডিটিডিসির অফিসে গেছিল। এরপরে ক্রাইম ব্রাঞ্চ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে। তারা পুঞ্জিলালকে সেই সব জিনিস দেয় যা দিয়ে সে বোম তৈরি করেছিল, আর পুঞ্জিলালকে আবার সেই বোমটা বানাতে বলা হয়। পুঞ্জিলাল বসে বসে পুরো বোমটা বানায়, আর সেই সব কিছুই ক্রাইম ব্রাঞ্চ ভিডিও রেকর্ডিং করে, যা পরে কোর্টে প্রমাণ হিসেবে তুলে ধরা হতো। এরপর 30 জানুয়ারি 2019 ক্রাইম ব্রাঞ্চ নিজের ফাইনাল চার্জশিট কোর্টে জমা করে। চার্জশিটে পুঞ্জিলালের ওপরে 302 মানে খুন, 307 মানে খুন করার চেষ্টা, আর 201 মানে প্রমাণ লোপাট করার চার্জ লাগানো হয়। এছাড়া তার উপরে বিস্ফোরক রাখা আর বিস্ফোরক দিয়ে সম্পত্তি ক্ষতি করার সেকশন 3 আর সেকশন 4 এর চার্জও লাগানো হয়।
লোভ আর হিংসে একটা শিক্ষিত মানুষকেও একটা ক্রিমিনাল বানিয়ে তুলেছিল, যার কারণে একটা হাসি খুশি পরিবার দুঃখের অন্ধকারে ডুবে গেছিল, আর একটা নতুন বউ বিয়ের 5 দিনের মধ্যেই বিধবা হয়ে গেছিল। রিমা এখনও তার শ্বশুর বাড়িতেই শ্বশুর আর শাশুড়ির সাথে থাকে। রিমা জানিয়েছে সে আর কোনো দিন বিয়ে করবে না। এই মুহূর্তে পুঞ্জিলাল বোলাঙ্গীরের জেলে আছে। এই কেস এখনও কোর্টে চলছে, আর আশা করা যেতে পারে পুঞ্জিলাল খুব তাড়াতাড়ি নিজের অপরাধের শাস্তি পাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবাই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নমস্কার।